আপনাদের জন্য খবরাখবর নিয়ে আজকে আপনাদের জন্য তিনটি বিষয় নিয়ে এসেছি। এক, অপারেশন সিন্দুরের পর শক্তি বাড়ল সেনার। তার কারণ কি, চলতি মাসে মানে জুলাইতেই আরও উড়ন্ত ট্যাঙ্ক, কাকে বলা হয় মানে অ্যাপাচে হেলিকপ্টার পেতে চলেছে ভারত, এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আফগানিস্তানে ভারতের বায়ু সেনা ঘাঁটি তৈরি হবে, এটা আর যার জন্য চিন্তার কারণ হোক না হোক, পাকিস্তানের জন্য অবশ্যই চিন্তার কারণ। এবং সূত্র মারফত এরকমও জানা যাচ্ছে আগামী ভবিষ্যতে মানে 8 মাস 9 মাস কিংবা বছরখানেকের মধ্যে যদি ইসরায়েলের কোনো বায়ু সেনা ঘাঁটি ভারতে দেখতে পান তাহলে অবাক হওয়ার কিছু নেই, কারণ ঘটনা সেদিকেও গড়াতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পারস্য উপসাগর মানে হরমুজ প্রণালী, সেখানে গুচ্ছ গুচ্ছ মাইন বিছিয়েছে বা বেছানো শুরু করেছে ইরান, এবং এই হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করছে তারা। এই নিয়ে কিন্তু উদ্বেগে মার্কিন গোয়েন্দারা, সেরকম রিপোর্ট বেরিয়ে এসছে, এবং জানা যাচ্ছে যে এর থেকে সূত্রপাত হতে পারে আরও বড় লেভেলের কোনো সংঘাতের। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে আলোচনা, অপারেশন সিন্দুরের পর শক্তি বাড়ল সেনার, কারণ চলতি মাসেই আরও উড়ন্ত ট্যাঙ্ক অ্যাপাচে হেলিকপ্টার পাচ্ছে ভারত। দেখুন, অ্যাপাচে হেলিকপ্টার খুবই গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর টপ লেভেলের যে অ্যাটাক হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারগুলোর মধ্যে নাম্বার 1 পজিশনে রয়েছে, এবং একে এই কারণে উড়ন্ত ট্যাঙ্ক বলা হয়। ভারত এর আগে কিনেছে আমেরিকার থেকে অ্যাপাচে হেলিকপ্টার, সেগুলো বায়ুসেনা অপারেট করছে, 24টার মতো রয়েছে বায়ুসেনার হাতে। তবে ভারতীয় যে সেনা আর্ম ফোর্স, তাদের হাতে এতদিন অ্যাপাচে হেলিকপ্টার ছিল না। অ্যাপাচে হেলিকপ্টার তারা অর্ডার করেছিল 6খানা, প্রায় 4,500 কোটি টাকার এই চুক্তি যে হয়েছিল তাতে বলা হয়েছিল 2023-এ হবে, তারপরে 2024-এর মে জুনের মধ্যে সাপ্লাই দেওয়ার কথা ছিল। আমাদের যে টিম, গ্রাউন্ড স্টাফ, পাইলট সমস্ত কিছু তৈরি হয়ে গেছিল। এই স্কোয়াড্রন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল যে আসছে, এই আসছে আসছে করে দিনের পর দিন কেটে যাওয়ার পর অবশেষে 15 মাস পর আজকে জানা যাচ্ছে কি, যে এই জুলাই মাসে 2025-এর জুলাই মাসে এই যে স্কোয়াড্রন 6খানার সেটা আসতে চলেছে ভারতে। অ্যাপাচে হেলিকপ্টার কিন্তু বিশ্বে মোট 17টি দেশ ব্যবহার করে, একসঙ্গে একাধিক কাজ করতে পারে এই কপ্টারগুলো। এই মুহূর্তে বায়ুসেনার হাতে রয়েছে 22টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, এর মধ্যে 11টিতে রয়েছে শত্রু শিবিরে বিভীষিকা তৈরি করা লং বো ফায়ার কন্ট্রোল রাডার, রয়েছে হেল ফায়ার মানে নরকের আগুন নামক মিসাইল। প্রতিপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে এর জুড়ি মেলা ভার, তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ট্যাঙ্ক কিলার নাম দেওয়া হয়েছে। প্রায় অভেদ্য বর্মের জন্য উড়ন্ত ট্যাঙ্ক হিসাবেও জানা যায় অ্যাপাচে হেলিকপ্টারকে, এবং এই অ্যাপাচে হেলিকপ্টার চলে এলে ভারতের যে আর্ম ফোর্স তাদের খানিকটা ক্ষমতা বেড়ে যাবে। আর এটাও জানিয়ে রাখি, এই অ্যাপাচে হেলিকপ্টারগুলো এই মাসে এলেই তা কিন্তু উত্তর পশ্চিম প্রান্ত মানে বুঝতেই পারছেন, আমাদের সকলের প্রিয় একটি তো দেশ রয়েছে আমাদের পশ্চিমে, অবশ্য পূর্বেও এখন আমাদের প্রিয় আর এক দেশ রয়েছে বাংলাদেশ, আর পশ্চিমে আমাদের একেবারে বরাবরের প্রিয় দেশ আওয়ার লাভ পাকিস্তান। তো তাদেরই যে বর্ডার সেই অঞ্চলে ডিপ্লয় করা হবে। তো এটা গেল অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে। এবার আসি আফগানিস্তানে ভারতের বায়ু সেনা ঘাঁটি তৈরি হবে। আফগানিস্তানে কাবুল, কান্দাহার সহ আরেকটি যে তাদের পোর্ট বা এয়ারপোর্ট, সেগুলোর খানিকটা অংশ ভারত লিজ নিতে চলেছে বা লিজ নিয়ে নিয়েছে। যেমন তাজিকিস্তানের একটি ঘাঁটিকে আমরা আমাদের ভারতের কন্ট্রোলে আন্ডারে নিয়ে লিজ নিয়ে আমরা সেখানে আমাদের বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছি, এবং সেখানে ডিপ্লয় আছে সুকোই 30 MKI এর মতো শক্তিশালী একটা স্কোয়াড্রন। এরপর আফগানিস্তানে যদি আমরা বায়ুসেনা ঘাঁটি বানাই তাহলে অবশ্যই সেটা খুব উল্লেখযোগ্য একটি ঘটনা। আর এই যে মুহুর্মুহু আফগানিস্তানের উপরে পাকিস্তান আক্রমণ চালায়, ড্রোন হামলা করে, এবং এই গত জানুয়ারিতেই বিমান হামলা চালিয়ে প্রচুর সাধারণ মানুষকে মেরেছিল, বলেছিল তারা নাকি টিটিপির আতঙ্কবাদীদের মারতে গেছে, আসলে বোম ফেলে মেরেছিল আফগানিস্তানের সাধারণ মানুষকে। এবার সেই হামলাগুলো করার আগে 5 বার কেন, 1000 বার কেন, 1 লক্ষ বার ভাববে, কারণ আফগানিস্তানে থাকা সেই বায়ুসেনার উপর যতটা ভারতের অধিকার বা ভারতেরই বায়ুসেনা ঘাঁটি, ততটা কিন্তু আফগানিস্তান তাদেরও সাহায্যের জন্য হাত বাড়াবে এবং চাইবে হেল্প। তখন ভারত তো না করতে পারবে না,
আর যখনই সেখানে 2 স্কোয়াড্রন হোক 3 স্কোয়াড্রন হোক ভারতের বায়ু সেনার বিমান থাকবে, তখন অবশ্যই এয়ার ডিফেন্স সিস্টেমও ভারত সেখানে ব্যবহার করবে, এটাই আশা করা যায়। কারণ তাদের ফাইটার জেটগুলোকে তো রক্ষা করতে হবে। আর এই সুবিধাটা পাবে আফগানিস্তানও। এই সুযোগে এই দিক থেকে যেরকম আমরা ভারতের ল্যান্ড থেকে আক্রমণ চালাতে পারবো, সেরকম ওদিকে তাজিকিস্তান আর এদিকে আফগানিস্তান ব্যাস সোনায় সোহাগা। আর ইরানের ব্যাপারটা ইরান তো বুঝেই নেবে। আর এখান থেকেই জানা যাচ্ছে আগামী দিনে ইসরায়েলও একটা ঘাঁটি গাড়তে পারে ভারতে, তারাও একটা বায়ু সেনা ঘাঁটি ভারতে লিজ নিতে পারে, কিংবা হয়তো টেম্পোরারি কিছুদিনের জন্য ব্যবহার করতে পারে। কেন? পাকিস্তানের বিরুদ্ধে কিছু স্টেপ নেওয়ার জন্য। তাদের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বলেছিলেন যে ইরানের পরমাণু বোমা ধ্বংস করার পর আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান। এবার মনে করা হচ্ছে যে ইরানের পরমাণু বোমা ধ্বংস হয়েছে কি হয়নি তাই নিয়ে বিশ্বে কনফিউশন রয়েছে, কিন্তু কনফিউশন থাকলেও তারা যদি বানিয়েও ফেলে সেটাও ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে, এবং তাই নিয়ে যে ঘাত প্রতিঘাত আরও বাড়বে সে তো বলাই বাহুল্য। তাই আগামী দিনে পাকিস্তানের উপরেও বা পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটির উপরেও যে বড় আঘাত আসবে সেটা মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং শুধু ভারত একা নয়, সেখানে ইসরায়েলও যোগদান করবে। ইসরায়েলেরও হয়তো আগামী দিনে দেখতে পারবেন বেশ কিছু স্কোয়াড্রন ভারতে নেমেছে, সেখান থেকে অপারেট করছে। আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তান যেই সময় এই নিউক্লিয়ার বোম বানাচ্ছিল সেই সময় ইসরায়েল বলেও ছিল, তখন ছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যে আমাদের কিচ্ছু দরকার নেই, শুধু রিফুয়েলিং করে দিন ভারতের থেকে। ভারতে একবার ইসরায়েলের ফাইটার জেট নামবে, রিফুয়েল করে দিন, আমরা পাকিস্তানের নিউক্লিয়ার ঘাঁটিগুলো ধ্বংস করে দিচ্ছি। সেই সময়টায় ইন্দিরা গান্ধী হালকা রাজিও হয়েছিলেন। তারপরে ইন্ডিয়াতে এমার্জেন্সি হয়ে গেল, তারপরে ইন্দিরা গান্ধীর মৃত্যু হলো, তারপরে ভিপি সিং এলেন, তারপরে রাজীব গান্ধী এলেন। এই সমস্ত সময়গুলোতে অনেক ডিলে হয়ে বিষয়টা আর কিন্তু হয়ে ওঠেনি। পরবর্তী সময় অনেক প্রধানমন্ত্রী রাজিও হয়নি। এবার মনে করা হচ্ছে যে নরেন্দ্র মোদী রাজি আছে যদি ইসরায়েল এই হামলা চালায় পাকিস্তানের নিউক্লিয়ার ঘাঁটিতে, তাহলে ভারতও সঙ্গ দেবে। শুধু রিফুয়েলিং নয়, ভারতে তাদের ঘাঁটিকে টেম্পোরারি হেল্পও করবে এবং জায়গাও দেবে, পার্কিংও দেবে। এবার আসি হরমুজ প্রণালী পারস্য উপসাগর সেখানে অবস্থিত এবং খুব গুরুত্বপূর্ণ। এইখানে একেবারে গুচ্ছ মাইন জলের তলায় কিন্তু পোতা হচ্ছে, ইরান এই কাজটা করছে। হরমুজ প্রণালী খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সারা পৃথিবীর 90% তেল সাপ্লাই হয় জাহাজের দ্বারা। কাতার, সৌদি আরব, কুয়েত, ইউএই এই সমস্ত দেশগুলোর তেল যেরকম যায় সেরকম ইরানের নিজস্ব তেলও চীনে যায় 90%। তবুও তারা পাচ্ছে, কারণ ইরান যদি মনে করে যে চীনকে পাঠাবে, চীনের জন্য তারা একটা সেফ করিডোর বানিয়ে রাখবে যেখানে মাইন থাকবে না, এবং ইরান সেইখানে মার্কিং করে রাখবে, সেখান থেকে চীনের জাহাজ ঢুকবে, সেখান থেকে তেল নেবে, আবার চীন সেফলি তাদের জাহাজকে বার করে নিয়ে যাবে। কিন্তু চীন তার অন্যান্য দেশগুলো, তার মধ্যে ইউএসএ থেকে শুরু করে খানিকটা চিন্তার ভাঁজ ভারতের কপালেও পড়া উচিত, কারণ ভারত ইরান থেকে তেল না নিলেও ওই হরমুজ প্রণালী দিয়ে তেল প্রচুর নিয়ে আসে। সেক্ষেত্রেই চিন্তার ব্যাপার অন্যান্য দেশগুলোর, এবং মার্কিন গোয়েন্দারা সেরকমই রিপোর্ট কিন্তু জানিয়েছে। আপনাদেরকে একটুখানি ম্যাপে নিয়ে যাব এবং গিয়ে দেখাবো যে এই হরমুজ প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ। তো আমরা ম্যাপে চলে এলাম এবং আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আমাদের ভারত, এই বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর, এই হচ্ছে কি হরমুজ প্রণালী। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী, কারণ সমস্ত তেলের ভাণ্ডার এই হচ্ছে গিয়ে সেই মধ্যপ্রাচ্য। ওকে, আর যে কোনো দেশের তেলের সবথেকে বেশি অংশ যে রয়েছে মাটির তলায় সেটা এই উত্তর দিকে, সেটা সৌদি আরবের ক্ষেত্রে, সেটা ইউনাইটেড আরব এমিরেটসের ক্ষেত্রে, ওমানের ক্ষেত্রে, তারপরে বাহরিন, কাতার দেখুন এইটুকু একটা দেশ, এইটুকু সামান্য দেশ, একেবারে ছোট্ট, সেই দেশটাও কিন্তু অনেক বড় বড় দেশের থেকে বেশি তেল প্রডিউস করে। আর ইরান তো বলা হয়েই থাকে যে তেলের উপরে ভেসে আছে, কিন্তু ইরান সব দেশকে তেল সাপ্লাই করতে পারে না, আমেরিকান নিষেধাজ্ঞা রয়েছে। চীন ইরান থেকে 90% তেল নিজেদের দেশে নিয়ে যায়। তাদের জন্য একটা সেফ অঞ্চল ছেড়ে তারা বাকি অঞ্চলে মাইন বিছাচ্ছে,
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর দেশে তেল যায়, যেরকম এদিকে জাপান থেকে শুরু করে কম্বোডিয়া, তারপরে থাইল্যান্ড, মায়ানমার এবং ওইদিকে পশ্চিমের যে দেশগুলো তারাও কিন্তু তেল নিয়ে যায় এই অঞ্চল থেকে। তাই আগামী দিনে এইখানে এই যে মাইন বিছানো হয়েছে, এই নিয়ে আরও বড় একটা সংঘাতের পথে যেতে চলেছে বিশ্ব, সেটা কিন্তু বলাই যেতে পারে। তো